নমস্কার। আজকে মান্থলি এক্সপায়ারি। প্রথমে তো আমি আজকের ট্রেডটা নিয়ে আলোচনা করব, তারপর ওভারঅল মার্কেট নিয়ে আলোচনা করব, এই মাসটা কেমন গেল মান্থলি এক্সপায়ারিতে সেটা নিয়ে একটু আলোচনা হবে। মন দিয়ে ভিডিওটাকে দেখবেন। একটু সেক্টর নিয়ে, কিছু কিছু স্টক নিয়েও আলোচনা করব। যারা আপনারা নতুন তারা জানেন আমি গতকাল থেকে নতুন একটা ট্রেডিং চ্যালেঞ্জ আপনাদের সামনে শুরু করেছি, যেখানে বিভিন্ন ট্রেড নিয়ে আমি আলোচনা করব এবং জাস্ট লার্নিং এবং এডুকেশনাল পারপাসের জন্য আমি ভিডিও রিলিজ করব মার্কেট শেষ হবার পরে। এবং ট্রেডের কার্যকারিতা, মানে ট্রেড নেওয়ার পিছনের কারণ, ট্রেডের নেওয়ার সময় মানসিকতা এক্সেট্রা নিয়ে আলোচনা করব। এবং ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত এই জিনিসটা চলবে। আজকে নভেম্বরের 25 তারিখ। আহ, আশা করব আপনারা বা আমরা এখান থেকে অনেক কিছু লার্নিং আমরা পাবো। তো চলুন শুরু করি। প্রথমেই দেখুন, পজিশনটা আমি দেখাচ্ছি না, মানে স্টকের নাম দেখাচ্ছি না, কারণ স্টকের আমার ওপেন পজিশন আছে। কিন্তু ওপেন পজিশনে আপনি বলবেন যে এখানে পিএনএল চেঞ্জ হচ্ছে না কেন? চেঞ্জ এই জন্যই হচ্ছে না কারণ আমি নেওয়ার পর স্টকটা কিন্তু এখন আপার সার্কিটে আছে। জানতাম না যে আপার সার্কিট লাগবে। এটা একটা পজিটিভ সারপ্রাইজ, আপার সার্কিটে লেগেছে। এবং আপনি দেখতে পারেন আমি নেওয়ার পর থেকে স্টকটা কিন্তু 2%-এর মতো গেইন দিয়েছে। হয়তো খুব ছোট করে লেখা আছে, তাও আপনারা বুঝে যাবেন 2%-এর মতো মোটামুটি স্টকটা দামে বেড়েছে। ঠিক আছে, স্টকের প্রাইস আমি বললাম। এবং এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখার কথা, সেটা হচ্ছে আমি এই পুরো জিনিসটা যে নিয়েছি কোনো রকম লেভারেজ ইউজ করিনি। সিএনসি মানে ক্যাশ অ্যান্ড ক্যারি বা ডেলিভারিতে প্রোডাক্ট নেওয়া হয়েছে, মানে কোনো রকম মার্জিন ইউজ করিনি। ঠিক আছে, গতকাল যে আমি ট্রেড করেছিলাম তাতে একটু মার্জিন নেওয়া ছিল ইন্ট্রাডেতে, কিন্তু আজকের ট্রেডে আমি কোনো রকম মার্জিন ইউজ করিনি। তার প্রথম একটা কারণ, এবার রুলগুলোতে আসছি বা একটু কার্যকারিতায় আসছি। প্রথম কথা, আমার অ্যাকাউন্টে অনেকের প্রশ্ন ছিল যে কত টাকা মোটামুটি আছে। মোটামুটি আমি 1,01,000 টাকা নিয়ে মোটামুটি এই ট্রেডিং চ্যালেঞ্জটা শুরু করেছিলাম, মানে গতকাল তাই আছে, গতকালের যে স্টার্টিং ক্যাপিটাল বলতে পারেন। তো এই ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার সিএনসিতে কেন, বুঝতেই পারছেন। গতকাল আমি হ্যালে ট্রেড করেছিলাম ইন্ট্রাডেতে। ইন্ট্রাডেতেই আমি পজিশন জিরো করে দিয়েছিলাম, সবকিছু দেখেছেন, এবং 2,500 টাকার মতো প্রফিটও এসেছিল। যদি আজকে দেখেন, হ্যাল একটা লার্জ ক্যাপ কোম্পানি। আজকে যে ট্রেড স্টকে আমি ট্রেড করেছি সেটা কিন্তু একটা স্মল ক্যাপ মিড ক্যাপ জাতীয় কোম্পানি। তাই জন্য সেখানে কিন্তু আমি রিস্ক বেশি নিই না। তাই জন্য আমি কিন্তু ক্যাশ অ্যান্ড ক্যারি বা ডেলিভারিতে ট্রেড করেছি। এইটাও একটা ট্রেডিং এর অঙ্গ, যেখানে শুধুমাত্র ওইটা দেখলে হয় না যে ট্রেডে চার্ট দেখে ভালো করলাম কি করলাম না, তা একদমই নয়। আপনি কোন ইনস্ট্রুমেন্টে ট্রেড করছেন সেটা করতে গেলে রিস্ক মেজারমেন্ট আপনি কেমন রাখবেন, কখন ফ্রন্ট ফুটে খেলবেন, কখন একটু ব্যাক ফুটে ডিফেন্সিভ খেলতে হয়, কখন লেভারেজ নিতে হয়, কখন লেভারেজ না নিতে হয়, সেই জিনিসগুলো আশা করি আপনারা, আমরা যে এই ট্রেডিং চ্যালেঞ্জ জার্নিতে আশা করি আপনাদের সামনে প্র্যাকটিক্যালি তুলে ধরার চেষ্টা করব। এবং পুরো ভারতে এরকম চ্যানেল হয়তো কমই আছে যেখানে বলে নিয়ে, আগে থেকে বলে নিয়েছিলাম আমি যে ট্রেডিং চ্যালেঞ্জ শুরু করব, তারপর জিনিসটা শুরু করছি। এই নয় যে পাস্ট রেজাল্ট দেখাচ্ছি। আমিও জানি না এই ট্রেডিং চ্যালেঞ্জে কি হবে। এবং অ্যাকাউন্ট নাম্বারটাও দেখুন, এই নয় যে মানে বিভিন্ন মাল্টিপল অ্যাকাউন্টে ট্রেড করছি, যেটা লাভ হচ্ছে সেটা দেখাচ্ছি, তা একদমই নয়। নাম্বারটাও দেখে রাখুন। সেই অনুযায়ী সেই অনুযায়ী আমি এবার এবার আপনাদের একটু মার্কেটে আসি। এটা তো দেখেই নিলেন এই ট্রেডটা ওপেন আছে এখনো। আহ, এবং আমি এইখানে আসি। এইবার আমি যদি মার্কেটে আসি, তাহলে আমি মার্কেট নিয়ে আলোচনা করব। তার আগে আমি পোস্টেও আপনাকে দেখাবো। গতকাল আমি ওয়ান ডে অ্যাগো পোস্টও করেছিলাম, এবং পোস্ট করে আমি জেরোধা এসি, সেই এসি নাম্বারটাও আমি বলে দিয়েছি। সুতরাং এই এসিতেই এই পুরো ট্রেডিং চ্যালেঞ্জটাই হবে, এই একটা অ্যাকাউন্টেই হবে। সুতরাং লাভ হোক লোকসান হোক, আমি কনসোলে গিয়ে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট উইকলি বেসিসেও আপনাদের দেখাবো। দিনে তো দেখাচ্ছি। সুতরাং একটা ভালো লার্নিং হতে চলেছে আমাদের সামনে। একদম ট্রান্সপারেন্টলি এটা শুরু করেছি আজকে ডে 2 অফ দিস ট্রেডিং চ্যালেঞ্জ। এইবার আহ, এবার যে স্টকটায় আমি ট্রেড করেছিলাম সেই স্টকটার যদি চার্ট প্যাটার্নটা একটু বলে দিই। এখনো যেহেতু পজিশন ওপেন আছে সেহেতু আমি ওই তার চার্ট ওপেন করে বা নাম বলে আমি করতে পারছি না, জানেন অনেক রেস্ট্রিকশন আছে। ট্রেডটা যদি কালকে আমি ক্লোজ করে দিই তাহলে কালকে অবশ্যই ওপেন করে আপনাদের দেখাবো। আজকে আমার রাখার প্ল্যান আছে। স্টকটার যদি চার্ট দেখেন, স্টকটার চার্ট মোটামুটি সকালে এরকম খুলেছিল, তারপর আমি শর্ট টার্ম চার্ট বলছি, তারপর এরকম উঠেছে, এরকম উঠে, এরকম উঠে
এইখানে এইখানে একটু কনসলিডেট করছিল এবং আমি দেখেছিলাম বেশ বেশ ভালো একটা মুভমেন্ট উপরে দিয়েছে, ডেইলি ক্যান্ডেলেও বেশ ভালো সাপোর্টের জায়গায় আছিল, একটু ডাবল বটম টাইপের ফরমেশন করেছিল ডেইলি চার্টে। সব কিন্তু কালকে বা কালকে যদি আমি ট্রেডটা ক্লোজ করি, কাল হোক বা পরশু হোক, আমি ওই স্টকটার চার্ট ওপেন করেও বোঝাবো, আজকে এঁকে বোঝাবো, কোনো চিন্তা নেই, আমরা ভালো করে শিখতে পারবো। এখানে যখন তারপর কনসলিডেট করছিল তখন কিন্তু আমি পজিশনটা নিই এবং তারপর বলতে পারেন ভাগ্য, মানে দেখুন ভাগ্য আমি বলবো না, মার্কেট সহায় হয়েছে। সহায় যদি না হতো তাহলে স্টপ লস হিট হতো, স্টপ লস আমার এইখানে ছিল, ঠিক আছে। এবার তো তারপর থেকে এইখানে এরকম জায়গায় গিয়ে ও কিন্তু আপার সার্কিটে লাগে। এই জায়গাতেও আমার ফার্স্ট স্টপ লস বলবো না, বা এই জায়গাটা রাদার, এই জায়গাটায় আমার ফার্স্ট অ্যালার্ট জোন ছিল। যদি এখানে এসে যেত আমি একটু হয়তো অ্যালার্ট হয়ে যেতাম বা 50% একটু লস বুকও করে নেওয়ার প্ল্যান করতাম। যাই হোক, সেই ব্যাপারটা আসেনি, মার্কেট সদয় ছিল এবং উপরের দিকে গিয়ে এখন আপার সার্কিটে আছে, তো দ্যাট ইজ আ গুড থিং। ওকে, এবার আসি আমি মার্কেটে। আর প্লিজ আপনারা ভিডিওর নিচে কমেন্ট করবেন, এই ট্রেডিং চ্যালেঞ্জ যে সিরিজটা হচ্ছে, আপনারা মনে হয় ইউটিউবে সব রকম মানে কোনো চ্যানেলে এই ব্যাপারটা পান না, এটা আপনাদের ভালো লাগছে কিনা, এখান থেকে একটু শিক্ষা হচ্ছে কিনা, একটু আমার যে একটু প্রচেষ্টা, আমি এমন কিছু বলছি না যে আমি অনেক কিছু জানি আপনাদেরকে শেখাবো, একদমই নয়, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। ভুল ত্রুটিগুলো যদি করি সেটাও আপনাদের সামনে থাকবে, সব থেকেই কিন্তু আমরা শিখতে বা জানতে পারবো। আচ্ছা, এইবার আসি, ভালো লাগলে একটু প্লিজ ভিডিওকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রাইব করা থাকলে আপনারা এই সিরিজের যে নতুন ভিডিওগুলো আনবো সেই সিরিজটা আপনার কাছে ইউটিউব পৌঁছে দেবে। আর ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এই ট্রেডিং চ্যালেঞ্জ থেকে কি ভালো লাগছে এবং আরো কি নতুন দেখতে চান আপনারা এই ট্রেডিং চ্যালেঞ্জে, সেগুলো একটু বলবেন, তাহলে আমি চেষ্টা করব ইনকর্পোরেট করার। মার্কেটে আসি, নিফটি নিফটি এই এই যদি দেখেন 15 মিনিটের চার্ট আমি ওপেন করেছি, আজকের শুরুটা মোটামুটি একই গতকালের লেভেলেই হয়েছিল, তারপর একটু উপরে ওঠার প্ল্যান করছিল, কিন্তু যদিও দেখেন আগের দিনের যে এই জোনগুলো, এই জোনে যে একটা ধাক্কার ব্যাপার ছিল, সেই জোন পর্যন্ত কিন্তু মানে পৌঁছাতেও পারিনি। তার মানে এই যে বিগ রেড ক্যান্ডেল কালকে হয়েছিল, তার আশেপাশেই যেন কোথাও একটা রেজিস্ট্যান্স ও নিয়ে সেই নিচের দিকে নেমেছিল, তারপর আবার উপরের দিকে যাওয়ার একটা প্রবণতা দেখিয়েছিল, কিন্তু এখন শেষের দিকে, এখন মার্কেট শেষ হওয়া করছে প্রায়, সেখানেও কিন্তু একদম নিচের দিকে দিনের লো ভেঙে কিন্তু ট্রেড করছে বা দিনের লো ভেঙে বন্ধ দিচ্ছে। এবার আজকের দিনটা যদি নর্মাল দিন হতো আমি বলতাম একটু চিন্তার কারণ, কিন্তু আজকে একটা মান্থলি এক্সপায়ারি, অনেক পজিশন ওয়াইন্ডিং এসবের ব্যাপারগুলো থাকে, সুতরাং আজকের দিনটা একটু বেনিফিট অফ ডাউট দেওয়া যায়। এবং গতকালও আমি বলেছিলাম সারা বিশ্ব জুড়ে একটা নেগেটিভিটি চলছে আপাতত, বিটকয়েন গত 1-1.5 মাসে 35%-এর মতো নেগেটিভ হয়েছে, S&P 500ও 5%, 5.5%-এর মতো নেগেটিভ হয়েছে। ইউএস এর বিভিন্ন এআই বা টেকনোলজিক্যাল স্টকগুলো যেগুলো মিড ক্যাপ স্মল ক্যাপ, সেগুলো অনেক কারেক্ট করেছে, সুতরাং একটা কারেকশন ফেজ আছে। তার মধ্যে দাঁড়িয়েও মোটামুটি 25,882, মানে 25,900 বা 26,000-এ মার্কেট আছে, যেখানে লাইফ হাই ধরুন 26,300-র কাছাকাছি, এমন কিছু খারাপ নয় আমাদের মার্কেট। মানে টপ থেকে দেখতে গেলে এমন কিছু কারেক্ট হয়ে যে 5-6%, 10% কারেক্ট হয়ে বসে আছে তাও নয়, সুতরাং মার্কেটের কমপ্লেন করার জায়গা এখনো আসেনি। হ্যাঁ, কখন একটু মুশকিলের জায়গা আসবে সেই জায়গাটাও একটু আইডেন্টিফাই আমরা করে নিই। যদি সেটা আমরা দেখি, একটু ড্রয়িংগুলোকে বাদ দিয়ে দিই, হ্যাঁ, যদি সেটা আমরা দেখি তো প্রথম প্রথম যে চিন্তার কারণটা আসতে পারে, সেটা যদি এই 25,650, 25,700 থেকে 650, 25,650 থেকে 25,700, এই জোনটা যদি ভাঙে, ঠিক আছে, তাহলে তাছাড়া কিন্তু মোটামুটি এই রেঞ্জের মধ্যে থাকছে, ইটস ওকে। কারণ নিজেই দেখুন, এখানে উঠেছিল লাইফ হাইকে চ্যালেঞ্জ করছিল, তার লাইফ হাই এর সামনে গেলে একটু তো রিট্রেসমেন্ট আসবে, ঠিক আছে, একটা হেলদি রিট্রেসমেন্ট হয়েছে, তারপর আবার উঠে আগের হাইকে ক্রস করেছে, ঠিক আছে, এবার আবার নিচে নামছে, ইটস ওকে। এবার দেখা যাক, প্রথমে এইটার যদি নিচে চলে যায় তাহলে এই যে আগের যে লো করেছিল সেই লোটা ভাঙবে, সুতরাং হাইয়ার লোয়ের প্যাটার্নটা একটু ভাঙতে পারে। তাই জন্যই বললাম 25,650 বা 700 এই লেভেলটা একটু ইম্পর্টেন্ট।
ওকে, এই 50 বা 100 পয়েন্টের রেঞ্জটা। তো তার আগে পর্যন্ত কনসলিডেট করছে, ইটস ওকে, কারণ লাইফ হাই পট করে হয়ে যায় না। লাইফ হাই এর আগে একটু ঝিমাবে, একটু কনসলিডেট করবে, সেটা স্বাভাবিক। এবং গতকালের ভিডিওতেও বলেছি ডিসেম্বর মাস অ্যাপ্রোচ করছে, যেখানে একটু পোর্টফোলিও ওয়াইন্ডিং এর ব্যাপারগুলো কিছু কিছু ক্ষেত্রে থাকে, স্পেশালি এফআইআইদের ক্ষেত্রে, কারণ তাদের ক্ষেত্রে ফিনান্সিয়াল ইয়ারের শেষ হচ্ছে, তো তার একটা ব্যাপার থাকে। তো ঠিক আছে, ইটস ওকে। মানে ভলিউম একটু কম থাকে, অনেকে ছুটি ফুটিতে চলে যায়, বড় বড় এফআইআইরা, অনেকে ডিআইআইরাও ছুটি ফুটিতে যায় বছরের শেষে, একটু শীতের ছুটি, তো তার জন্য একটু ভলিউম কম থাকে। সুতরাং এই সময় মার্কেটের কিন্তু ভোলাটিলিটি থাকে। মার্কেটে যারা ট্রেড করছেন স্পেশালি একটু সাবধানে ট্রেড করবেন। যেমন আজকে দেখছেন, যেই আমি মিড ক্যাপ স্মল ক্যাপে সুইচ করেছি, আমি কিন্তু কস্ট অন ক্যারি মানে ডেলিভারিতে সিএনসিতে ট্রেড করেছি, মানে যত টাকা আছে তত টাকা দিয়েই ট্রেড, এই নয় যে লেভারেজ ট্রেড, এই নয় যে মার্জিন নিয়ে ট্রেড, তা কিন্তু করিনি। সুতরাং এই ম্যাচুরিটিটা আপনাদের আসতে হবে, যে কখন একটু রিস্ক নিতে পারি, কখন আমি রিস্কটা কম করতে পারি, এই ব্যাপারটা। ঠিক আছে, যাই হোক, মোটামুটি মার্কেটে যদি ওই লেভেলটা বললাম তার আশেপাশে যদি থাকে, ইটস ওকে। আর আজকে তো মান্থলি এক্সপায়ারি, একটু বেনিফিট অফ ডাউট দেওয়াই যায়। যদি আমি অন্যান্য সেক্টরের ক্ষেত্রে আসি, প্রথমে একটু ভিক্সটা নিয়ে বলতেই হবে। ভিক্স আবার 12-র কাছে চলে এসেছে, আজকে 7% ভিক্স ডাউন হয়েছে। বুঝতেই পারছেন আজকে মার্কেট ডাউন, আর এদিকে ভিক্সও ডাউন। সুতরাং বুঝতে পারছেন মানে ভোলাটিলিটি কমেছে, এক্সপায়ারি এইসব ব্যাপার আছে, কারণ আজকে পজিশন আনওয়াইন্ডিংও হয়েছে, তো তার একটা ব্যাপার আছে। যদি আইটি সেক্টর দেখেন, ঠিক আছে, অনেক দিন একটু বেড়েছিল, তারপর একটু দাঁড়িয়েছে, ইটস ওকে। অটো সেক্টর কনসলিডেট করছে উপরের দিকে, মানে আপার জোনে কনসলিডেট করছে, হুইচ ইজ অলওয়েজ গুড। এফএমসিজি সেক্টর তো 1-2 বছর ধরেই কনসলিডেট করছে, সুতরাং এটা নিয়ে আলাদা করে বলার নেই। এনার্জি সেক্টরটা 2-3 দিন ধরে অনেকটা নিচের দিকে এসেছে, সেটা একটা নজর রাখার বিষয়, চিন্তার বিষয়ও বলতে পারেন, একটু নিচের দিকে আসছে। যদি আমি ডিফেন্স সেক্টর বলি, ডিফেন্স সেক্টরও এই কনসলিডেট, এই রেঞ্জের মধ্যে বা এই বক্সের মধ্যেই কিন্তু কনসলিডেট করছে। এই জায়গায় একটা ভালো র্যালি আমরা পেয়েছিলাম, যারা আমার চ্যানেল ফলো করেন, আমি নিজেও ট্রেড করেছিলাম ওই সময় যে অপারেশন সিন্দুরের পর এইসবের ব্যাপারগুলো থেকে, কিন্তু তারপর থেকে কিন্তু মার্কেট একদম সাইডওয়েজ হয়ে গেছে, আমিও ওইখান থেকে বেরিয়ে গেছি, জানেন, ট্রেডিং পজিশন থেকে। তো এই ব্যাপারটা জানেন, এখনো সাইডওয়েজই আছে, নাথিং স্পেশাল অ্যাবাউট ইট। একটু গোল্ড অনেকে ফলো করেন, সেটা নিয়ে বলি। গোল্ড দেখুন অনেকটা বেড়েছিল, তারপর নিচে এসেছে এবং এখন কনসলিডেট করছে, হুইচ ইজ আ গুড সাইন, এমন কিছু খারাপ নয়। যা 1-1.5 বছরে গোল্ড রিটার্ন দিয়েছে, তারপর কমপ্লেন করার জায়গা নেই। ঠিক আছে, তো মোটামুটি এই আমার ব্যাপার ছিল। এই কয়েকটা ব্যাংক নিফটি নিয়ে একটু বলিনি। ব্যাংক নিফটি আপার জোনে কনসলিডেট করছে, ঠিক আছে, কোনো খারাপ অবস্থা নেই। যদি বলেন, আমি যে লেভেলটার দিকে নজর রাখছি সেটা হচ্ছে এইটা, যেটা 58,600 ভেঙে যদি ক্লোজিং দিয়ে ট্রেড করে, তাহলেই মোটামুটি একটু উইকনেস, তাছাড়া কোনো উইকনেস আপাতত তো ব্যাংক নিফটিতে নেই। দেখুন, কয়েকদিন রেড হলেই যে উইকনেস হয়ে যায় তা নয়। একটা কন্টিনিউয়াস যদি র্যালি একটা ইন্ডেক্স দেয়, ধরুন কয়েক মাস ধরে র্যালি দিল বা কয়েক সপ্তাহ ধরে র্যালি দিল, তারপর 3-4 দিন ধরে সে শান্ত অবস্থায় দাঁড়াতে পারে, সেটা অধিকার আছে তার। ওকে, সুতরাং তার জন্য কমপ্লেন করলে চলবে না। মোটামুটি বাজার ঠিক আছে, তবে আমি বলবো অনেক কিছু গ্লোবাল ইকুয়েশন একটু চেঞ্জ হচ্ছে, তার দিকে একটু নজর রাখবেন। গ্লোবাল ইকুয়েশন মানে আমি বলতে চাইছি, এই দেখুন জি20তে আমেরিকা বয়কট করলো, তো এই ব্যাপারগুলো মানে গ্লোবাল অ্যালায়েন্স। দেখুন, গ্লোবাল অ্যালায়েন্স তো শুধুমাত্র কি বলে, মেন ব্যাপার তো হয় ট্রেডের ব্যাপারে, যে ট্রেড জিনিসগুলো করার জন্য, ট্রেড যাতে আরো স্মুথ হয় দেশগুলোর মধ্যে, তার জন্য এই জি20 থেকে শুরু করে G7 যাই বলুন, এই সংগঠনগুলো আছে। তো সেখানে যদি একটা বড় কান্ট্রি বয়কট করে, তো এই সব ব্যাপারগুলো চলে আসে, তার মানে কি, তার মানে অতটা সক্ষতা হচ্ছে না ব্যাপারগুলো ট্রেডিং এর পক্ষে। যেহেতু আমার চ্যানেলটা ট্রেড নিয়ে, ট্রেডিং এর পক্ষে বা গ্লোবাল ইকোনমির ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো জায়গাটা নয়, আমি গ্লোবালি কথা বলছি। সুতরাং সেটা একটা চিন্তার দিক আছে। তাছাড়া এমনিতে যা চলছে, আমি ট্যারিফের যে দেখুন, ভারত তেল নেওয়া রাশিয়ার থেকে অনেকটাই কম করেছে, কিন্তু তার উত্তরে যে আমেরিকার থেকে যে পজিটিভ কিছু আসছে তা কিন্তু নয়। ট্রেড ডিল এখনো ফাইনালাইজ আমরা কিছু শুনিনি ইউএস এর সাথে, সেই জিনিসগুলো আছে। কিন্তু সেখানে দাঁড়িয়েও, এইসব অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়েও বাজার 25,800 বা 26,000-এ দাঁড়িয়ে আছে,
দ্যাট ইটসেলফ স্পিক্স যে ইন্ডিয়ার ইকোনমির উপর এখনো ওয়ার্ল্ড মার্কেটের ভরসা আছে, কেন কনজিউমার বেস এখানে অনেক বড়, এখানের ইকোনমি অনেকটা স্টেবল কম্পারেটিভলি, আমি বাইরের অনেক দেশগুলোর কথা বলছি। সুতরাং ব্যাপারগুলো ঠিক আছে। তাছাড়া একটু শোনাও যায় যে চায়না আর জাপানের ওই যে কোস্টাল লাইন আছে ওইখানে একটু টেনশনের ব্যাপার হয়েছে, তাও ওগুলো নিয়ে সিরিয়াস কিছু নেই, কারণ কেউই যুদ্ধে যাবে না। তো এই ব্যাপারগুলো মাঝে মাঝে শুনতে হয়, তো তার একটা পজিটিভ বা নেগেটিভ ব্যাপার থাকে। আবার শোনা যাচ্ছে যে ইউক্রেন রাশিয়ার মধ্যে খুব শীঘ্রই একটা পিস ট্রিটি হতে চলেছে, যেখানে আমেরিকা প্রধান ভূমিকা নিচ্ছে। তো এই ব্যাপারটা যদি হয় তাহলে একটা একটা ভালো দিক হবে, অনেক দিনের একটা ডিসপিউট শেষ হবে, সেটা একটা দিক, সেটার দিকে বাজার নজর রাখবে অবশ্যই। তো এই ব্যাপারগুলোর একটু লক্ষ্য রাখার দিক, একটু জিওপলিটিক্যাল দিকে ইভেন্টে নজর রাখবেন। মেইন কিছু হলে আমি তো আপনাদের সামনে এই চ্যানেলে এসে জানাবোই। ট্রেডিং চ্যালেঞ্জটা চলছে, ট্রেডিং চ্যালেঞ্জের থেকে পজিটিভ কিছু আমরা যদি নিতে পারি তো আমার খুব ভালো লাগবে, আপনাদের কমেন্টের আশায় থাকবো। আর প্লিজ এই চ্যানেলটাকে শেয়ার করুন, অ্যাটলিস্ট এই সিরিজটাকে শেয়ার করুন। আমি আলাদা প্লেলিস্ট বলে একটা রেখেছি, ট্রেডিং চ্যালেঞ্জ 2025 বলে আমি একটা প্লেলিস্টও তৈরি করে রেখেছি, যার মধ্যে এই ট্রেডিং চ্যালেঞ্জের ভিডিওগুলো আমি রাখছি, তো সেটাও শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।